আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি মাহমুদুল ইসলাম, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এন্ড ট্রেনার। আজকে আপনাদের সাথে কথা বলবো যে বীমার ইসলামিক ভিত্তি ও আইনগত বৈধতা কি। অনেকে বীমা সম্বন্ধে না জেনে না বুঝে অনেক ধরনের নেতিবাচক মন্তব্য করে। অনেকে তো বীমাকে নাজায়েজ বলে, আবার অনেকে বলে যে বীমা অবৈধ, বীমার কোনো আইনত ভিত্তি নেই, বা বীমা হচ্ছে একটি বাটপারি ব্যবসা, চিটারি ব্যবসা, এ ধরনের কিন্তু অনেক ধরনের কথা বলে। তাদের জন্য মূলত আজকের আলোচনা। আমরা যদি ইসলামের অর্থনৈতিক দিকে তাকাই এবং ইসলামিক ইতিহাস যদি আমরা দেখি, ইসলামিক শাসন ব্যবস্থার সময় খোলাফায়ে রাশিদিনদের আমলে তখন কিন্তু বাইতুল মাল গঠিত হয়। আর এই বাইতুল মালের অর্থটা কোথায় কোথায় ব্যবহার হয় সেটাও কিন্তু আমরা জানি। অসহায় দুস্থ পরিবার, এতিম এবং দরিদ্র যারা ব্যক্তিগণ রয়েছেন তাদের জন্যই কিন্তু এই বাইতুল মালের অর্থটা ব্যবহার হতো। এই বাইতুল মালের অর্থের এই ধারণা থেকেই কিন্তু জীবন বীমার উৎপত্তিটা হয়। জীবন বীমার কাজটা কি? জীবন বীমাও কিন্তু একটি এতিম সন্তানকে টাকা দেওয়া হচ্ছে, একজন দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে, একজন ব্যক্তি যখন অসুস্থ থাকছে সেই অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য টাকা দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু ওই ধারণা থেকে, বাইতুল মালের ধারণা থেকেই কিন্তু এই বীমার আধুনিক রূপ। এবার যদি আমরা এই বীমাকে একটু অফিসিয়াল ভাবে চিন্তা করি, বা বীমাকে যখন সরকারি ভাবে করা হয় সেটি কখন থেকে? সেটি করা হয় 1310 সালে সরকারিভাবে বেলজিয়ামে প্রথম বীমাকে ঘোষণা করা হয় এবং সরকারিভাবে বীমা হয়ে থাকে। তারপর থেকে কিন্তু বীমা বিভিন্ন দেশে হচ্ছে। জীবন বীমার ক্ষেত্রে প্রথম যে বীমা যিনি গ্রহণ করেন এবং তার বীমা প্রস্তাবপত্রটি এখনো যেটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে, সেটি হচ্ছে 18 জুন 1583 সালে উইলিয়াম গিবন নামে একজন ভদ্রলোক প্রথম অফিসিয়াল ভাবে জীবন বীমা গ্রহণ করে। এই জীবন বীমাটি ছিল 1 বছর মেয়াদে। তাহলে দেখেন বীমা কত আগে থেকে হচ্ছে। এই বীমার ব্যবস্থাটি এমন নয় যে হুট করে হলো। প্রথম শুরু হয়েছে 1310 সালে, তারপরে অফিসিয়াল ভাবে কিন্তু জীবন বীমা ক্রয় করেছে 1583 সালে। এর পরের দিকে আমরা যদি তাকাই, এবার উপমহাদেশের দিকে যদি আমরা দেখি, উপমহাদেশে কিন্তু বীমা শুরু হয়েছে। বীমা শুরু হবার পরে প্রথম বীমা আইন হয় 1912 সালে। ভারত সরকার 1912 সালে বীমা আইন প্রথম প্রতিষ্ঠা করেন। এরপরে বীমা আইন হয় 1938 সালে। 1938 সালের বীমা আইনের পরে বীমার অনেক কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতা চলে এসেছে। তারপর 1958 সালে বীমা বিধিমালা হয়। এই বীমা বিধিমালার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের বিধি সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং দেশ স্বাধীনের পরে 2010 সালে নতুন করে কিন্তু বীমা আইন আবার প্রণয়ন করা হয় বাংলাদেশে। অর্থাৎ 1938 সালের বীমা আইনকে রহিত করে 2010 সালে বীমা আইন আবার নতুন সংস্করণ করা হয় এবং 2014 সালে জাতীয় বীমা নীতি হয়। তাহলে দেখেন এই বীমা কিন্তু পরিচালনা হয়ে আসছে শত শত বছর আগে থেকে। এবং বীমা সৃষ্টি হয়েছে কোন ধারণা থেকে, উৎপত্তিটা কি আপনারা কিন্তু জানলেন। বীমা এমন নয় যে মন করা কোনো কিছু নয় যে বীমা খালি বলছি, বীমা বিক্রি করছি, মানুষের টাকা মেরে খাবে, বীমা কোম্পানি চলে যাবে, ব্যাপারটা এমন নয়। বীমা কোম্পানিটা পুরোটাই কিন্তু আইন বলের সৃষ্টি এবং আইনের দ্বারা আবৃত। বীমার এখানে বিধিমালা রয়েছে, বীমার নীতিমালা রয়েছে, বীমা আইন রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী বীমা কোম্পানিগুলো তাদের ব্যবসা পরিচালনা করছে। এবং আপনারা যে আনন্দিত হবেন, 2011 সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠিত হয়, যার মাধ্যমে কিন্তু এই বীমা কোম্পানিগুলো এখন নিয়ন্ত্রিত হচ্ছে। বীমা কোম্পানি তাদেরকে জবাবদিহিতা করছে এবং অনেক স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে বাংলাদেশের প্রতিটি বীমা কোম্পানি তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এত কিছু থাকবার পরও সাধারণ মানুষ কিন্তু বীমা সম্বন্ধে এখনো নেতিবাচক ধারণা পোষণ করছে। তার কারণটা কি? এর কারণটা হচ্ছে বীমা কোম্পানির জন্য নয়, বীমা কর্মকর্তাদের জন্য। কিছু অসাধু বীমা কর্মকর্তাদের আচরণগত সমস্যা থাকবার কারণে, কিছু অনিয়ম দুর্নীতি করবার কারণে বীমা প্রতিষ্ঠান সম্বন্ধে মানুষের একটি নেতিবাচক ধারণা রয়েছে। আশার আলো হচ্ছে যে এটি বর্তমান ডিজিটাল যুগে এই সময় কিন্তু একজন গ্রাহককে আর বোকা বানিয়ে কেউ কিন্তু তার টাকা আত্মসাৎ করতে পারবে না। কারণ এখন টাকা জমা হলে কাস্টমারের নাম্বারে SMS চলে যাচ্ছে। একজন বীমা গ্রাহক তার পলিসির সর্বশেষ তথ্য স্টেটমেন্টের মাধ্যমে নিতে পারছে। একজন বীমা গ্রাহক সর্বশেষ পলিসি তথ্য যে কোনো সময় জানতে পারছে এবং পেমেন্ট মোডটাও কিন্তু এখন অনলাইনে হয়ে গেছে। একজন বীমা গ্রাহক বিকাশ, রকেটের মাধ্যমে টাকা জমা দিতে পারছে, ব্যাংক EFT ডেবিট সিস্টেমের মাধ্যমে টাকা জমা দিতে পারছে, এমনকি মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও বীমা গ্রাহক তার প্রিমিয়াম জমা দিতে পারছে। এখন আর এজেন্ট নির্ভর নেই যে আপনি এজেন্টের কাছে টাকা জমা দিবেন, বীমা এজেন্টকে আর খুঁজে পাবেন না, আপনি কোথায় সে আছে, কোথায় আপনার প্রিমিয়াম আছে খবর নেই, মেয়াদ শেষে যেয়ে দেখবেন আপনার বীমার টাকা ঠিকমতো জমা হয়নি। এখন কিন্তু সে আগের সময় নেই। আগে যেটি এরকম অনেক অভিযোগ আসতো
যে ভাই আমি তো টাকা জমা দিয়েছি, মেয়াদ শেষ হয়ে গেছে, বীমা কোম্পানিতে গেছি, দেখি আমার 2 বছরের টাকা জমা হয়নি। এখন কিন্তু আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে না, 1 বছর অপেক্ষা করতে হবে না। টাকা যেদিন জমা হবে, যখন জমা হবে, তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি জানতে পারবেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে বা অনেকে বলতে পারেন যে স্যার এই মেসেজিং প্ল্যাটফর্মটা বা এই মেসেজিং সিস্টেমটা বা আপনার ওয়েবসাইটে যে আপনি স্টেটমেন্টের কথা বলছেন, এটি তো সকল কোম্পানির এখনো হয়নি। হ্যাঁ, এখনো হয়নি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটা নির্দেশনা রয়েছে, প্রতিটি বীমা কোম্পানির ওয়েবসাইটে বীমা প্রিমিয়াম ক্যালকুলেটর থাকতে হবে। কোম্পানির যে সার্ভিসগুলো রয়েছে সেটি কিন্তু ভিডিও ক্লিপ প্রতিটা বীমা কোম্পানির ওয়েবসাইটে থাকতে হবে। এবং প্রতিটি বীমা কোম্পানি কিন্তু এখন স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে আসছে এবং মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেন্ট্রালে কিন্তু এসএমএস সিস্টেমটি চালু করবে খুব অল্প সময়ের মধ্যে, যার ফলে দেখা যাবে যে প্রতিটি বীমা কোম্পানি কিন্তু একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আসবে। দুর্বল কোম্পানিগুলো কিন্তু তখন আর দুর্বল থাকতে পারবে না, পিছিয়ে পড়তে থাকতে পারবে না, তারাও কিন্তু একটি লাইনে চলে আসবে। তাহলে আজকের আলোচনা থেকে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে বীমা সম্বন্ধে অতীতে আপনারা যত ধরনের নেতিবাচক কথা শুনেছেন, বর্তমান সময়ে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। বীমার প্রকৃতপক্ষে ভিত্তি রয়েছে, বীমার বৈধতা রয়েছে। কিছু সমস্যা ছিল কিন্তু সেগুলো এখন সমাধানের পথে। একটি সময় দেখবেন যে বীমা শিল্প অনেক স্বচ্ছ হয়ে যাবে, অনেক স্বচ্ছতা এবং জবাবদিহিতা বিরাজ করবে। আপনারা বীমা প্রতিষ্ঠানের টাকাটা আপনার নিরাপদে থাকবে। আর এখন পর্যন্ত আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এখন পর্যন্ত আপনাদেরকে নিশ্চয়তার কথা বলতে পারি যে বাংলাদেশের কোনো বীমা কোম্পানি কোনো গ্রাহকের টাকা কিন্তু মেরে খায়নি। হয়তো আপনারা অভিযোগ করতে পারবেন যে মেয়াদ শেষ হয়েছে, হয়তো কিছুদিন পরে কোনো কোম্পানির টাকা পরিশোধ করতে একটু সময় লাগছে, কিন্তু চূড়ান্তভাবে যে কোনো বীমা গ্রাহকের টাকা দেয়নি এমন কোনো অভিযোগ নেই। মৃত্যু হয়েছে, সেই বীমা গ্রাহকের মৃত্যু দাবি দিচ্ছে না এমন কোনো অভিযোগ নেই। এসবি সুবিধার সময় এসেছে, এসবি দিচ্ছে না এমন কোনো অভিযোগ নেই। অভিযোগ একটাই যে ঠিক যে সময় দেওয়ার কথা ছিল হয়তো সেই সময় দিতে পারছে না। কিন্তু বাংলাদেশে এমন অনেকগুলো কোম্পানি রয়েছে, আমি জানি যে কোম্পানিগুলো নির্ধারিত তারিখে তাদের টাকা পরিশোধ করে এবং ওয়ান স্টপ সার্ভিস। একটি ব্যাংকের মতন আপনি একটি ব্যাংকে গিয়ে যেভাবে একই ডেস্কে বসে আপনি সকল সার্ভিস পাবেন, বাংলাদেশে এখন অনেকগুলো বীমা কোম্পানি এভাবে কাজ করছে যে আপনি একই চেয়ারে বসে এক কাপ চা খেতে খেতে আপনার ম্যাচুরিটির টাকার চেক তৈরি হয়ে যাবে, এসবির টাকার চেক তৈরি হয়ে যাবে। অনেক কোম্পানি রয়েছে, কিন্তু আপনি উদাহরণ দিবার সময় বাংলাদেশের দুর্বল কোম্পানিগুলোর উদাহরণ দিচ্ছেন। আপনি একটু ভালো কোম্পানির দিকেও তাকান। ভালো কোম্পানি সম্বন্ধে না জেনে বুঝে আপনি গড়পড়তা যখন মন্তব্য করবেন তখন তো হবে না। বীমা সম্বন্ধে জানুন, বুঝুন, মন্তব্য করবার আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে, কোনো অসুবিধা নেই। তবে গড়পড়তা একই কাতারে সকল কোম্পানিকে নিয়ে আসবেন না, সকল কোম্পানিকে, সকল কর্মকর্তাকে নিয়ে আসবেন না। আমার এটি আহ্বান, বীমা জেনে বুঝে বীমা পলিসি গ্রহণ করুন, বীমাকে বিশ্বাস করুন। বীমা কোনো হাই হাই কোম্পানি নয়, যাওয়ার মতো পালিয়ে যাওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নয়। বীমার আইনত ভিত্তি রয়েছে, বীমার বৈধতা রয়েছে, বীমা কোম্পানির বৈধতা রয়েছে। আশা করছি যে আজকের আলোচনা থেকে আপনারা অনেক তথ্য পেলেন। পরবর্তী আরো তথ্য জানবার জন্য আমার এই চ্যানেলে আপনার নিয়মিত ভিডিও দেখুন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন, অন্যকে জানবার সুযোগ করে দিন। এই আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।